প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আমাদের দ্বিতীয় ক্লাসে আজ হাজির হয়েছি। প্রিলিমিনারি টু মাস্টার্স গবেষণা পদ্ধতি এবং পরিসংখ্যান কোর্স পরিসংখ্যান অংশের আমরা ক্লাস নিচ্ছি। এর আগে আমরা একটি ক্লাস নিয়েছি, আজ দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে আমরা গণসংখ্যা নিবেশনের দুটো অঙ্ক করিয়েছিলাম এবং আমাদের বিশ্বাস ওখান থেকে তোমরা একটি অঙ্ক পেয়ে যাবে। আজ আমরা পরবর্তী অধ্যায়, যে অধ্যায়টির নাম হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা, সেই কেন্দ্রীয় প্রবণতা শুরু করব। কেন্দ্রীয় প্রবণতা থেকে সাধারণত একটি অঙ্ক আপনাদের আসবেই, হয় ছোট অঙ্ক হিসাবে অথবা বড় প্রশ্ন হিসাবে। এখন তো কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে। খ বিভাগে ছোট প্রশ্ন থাকবে, সেখানেও অঙ্ক থাকবে। গ বিভাগে বড় প্রশ্ন থাকবে, সেখানেও অঙ্ক থাকবে। খ বিভাগে সাধারণত গোটা তিনেক অঙ্ক থাকে, গ বিভাগে এরকমভাবে। আমরা কেন্দ্রীয় প্রবণতা চ্যাপ্টারে চলে যাই। দেখি একটু কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতার তিন ধরনের অঙ্ক। প্রথমত হলো গড় বা যোজিত গড়, দ্বিতীয় হলো মধ্যমা এবং তৃতীয় হলো প্রচুরক। এক নম্বরে হলো গড় অবলিক যোজিত গড়, অবলিক গাণিতিক গড়। যে কোনো একটা শব্দ দিয়ে অঙ্ক আসে। দুই নম্বর হলো মধ্যমা, তিন নম্বর হলো প্রচুরক। কখনো কখনো ভিন্নভাবে আসে, শুধু গড় নির্ণয় আসে, অথবা মধ্যমা নির্ণয় আসে, অথবা প্রচুরক নির্ণয় আসে। আবার কখনো কখনো গড় মধ্যমা প্রচুরক একত্রিত করে দেয়। আমরা গড় দুটো অঙ্ক করবো, গড় মধ্যমা প্রচুরক একত্রিত ভাবেই করব। যদি ভিন্ন ভিন্ন ভাবে আসে তাহলে আপনারা ভিন্ন ভিন্ন ভাবে সেখান থেকে করতে পারবেন। দেখ, আমরা চলে যাই অঙ্কে, চলে যাই। অঙ্ক করার পূর্বে আমাদের একটা জিনিস জানতে হবে, টোটাল পরিসংখ্যান। এখানে গড় মধ্যমা প্রচুরক আছে, সামনে যে অঙ্কগুলো আছে গড় ব্যবধান, পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক, ব্যবধানাঙ্ক। টোটাল পরিসংখ্যানে তিন ধরনের চলক আছে, মূলত দুই ধরন, আবার একটাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে এবং সেইগুলোরই অঙ্ক সাধারণত আসে। যেমন প্রথমত যেটা আছে সেটা হলো, একটা হলো অবিন্যস্ত উপাত্ত বা চলক। অবিন্যস্ত উপাত্ত বা চলক। দুই নম্বরে হলো বিন্যস্ত উপাত্ত বা চলক, বিন্যস্ত চলক। এখন এই বিন্যস্তকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো বিচ্ছিন্ন, বিন্যস্তকে দুই ভাগে ভাগ করা হয়, বিচ্ছিন্ন চলক আর একটা হলো অবিচ্ছিন্ন চলক। আমরা এগুলো দেখেই বুঝবো। পরীক্ষায় প্রশ্নে বলে দেবে না যে বিন্যস্ত উপাত্ত থেকে, অবিন্যস্ত উপাত্ত থেকে অথবা অবিচ্ছিন্ন থেকে অঙ্ক তৈরি করো, বলে দেবে না, দেখেই চিনে ফেলতে হবে। প্রথমত আসি যে এই যে অবিন্যস্ত উপাত্ত বা চলক সাধারণত কিছু সংখ্যা দেয়।
যেমন 5, 8, 3, 4, 0, 2, 6, 9। সাধারণত কিছু এরকম সংখ্যা দেওয়া থাকে। এরকম সংখ্যা দিয়ে যদি বলে যে গড় নির্ণয় করো অথবা মধ্যমা নির্ণয় করো অথবা প্রচুরক নির্ণয় করো, যে কোনো, সেটা আমাদের বুঝতে হবে এটা অবিন্যস্ত উপাত্ত বা অবিন্যস্ত চলক। এইটার যে সুনির্দিষ্ট সূত্রটা আছে সেই সূত্রটা ব্যবহার করে আমাদের। আর এই বিন্যস্ত উপাত্ত বা চলক, এখানে এই বিচ্ছিন্ন চলকটা সাধারণত থাকে না, পরীক্ষায় থাকে না। এই জন্য এটাকে আমরা বাদ দিয়ে দিই। আমরা খুব বেশি কিছু করতে যাব না, তাহলে আপনাদের গাণিতিক প্রবলেমের সমস্যা। এইটার থেকে অঙ্ক সবসময় আসে। অবিচ্ছিন্ন চলক, এইটার চেহারাটা থাকে শ্রেণী ব্যবধান থাকে। শ্রেণী ব্যবধান যেমন 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। শ্রেণী ব্যবধানের সাথে গণসংখ্যা থাকে, যেমন 3, 8, 10, 6, 4। এরকম একটা অঙ্ক দিয়ে বলে গড় নির্ণয় করো, মধ্যমা নির্ণয় করো, অথবা গড় মধ্যমা প্রচুরক নির্ণয় করো, পরিমিত ব্যবধান ভেদান সব নির্ণয়। তাহলে এই যে দুই ধরনের অঙ্ক, আমরা পরিসংখ্যানে এই দুই ধরনের অঙ্কগুলো করব। এটার গড় মধ্যমা প্রচুরক করব, এইটার পরিমিত ব্যবধান, এটার গড় ব্যবধান, এটার বিধান নির্ণয় করবো, আবার এইরকম এই ধরনের। তাহলেই আমাদের অঙ্ক আর সমস্যা হবে। যাই হোক, আমরা প্রথম ধরনের অঙ্কটা করি। গড় মধ্যমা প্রচুরক নির্ণয়। উপরে লিখি আমরা গড় মধ্যমা ও প্রচুরক নির্ণয়। একটা অঙ্ক দেওয়া থাকবে, তার গড় মধ্যমা এবং প্রচুরক নির্ণয় একসাথে করে ওই অবিন্যস্ত লিখি। একটা অবিন্যস্ত 5, 8, 13, 18, 15, 0, 2, 20, 22। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 1, 2, 3, 4, 5, 6, 7। আচ্ছা, এখন আমরা প্রথমে গড় নির্ণয় করব, তারপর মধ্যমা নির্ণয় করব, তারপর প্রচুরক। এই যে রাশিগুলো আছে, এই রাশিগুলোকে প্রথমে আমাদের কি করতে হবে? সাজাই নিতে হবে, ছোট থেকে বড় সাজাই নিতে হবে। মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হবে। লিখি আমরা রাশিগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজায়। রাশিগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। রাশিগুলোকে সাজাই 0, 2, তারপর 5, তারপর কত 8, তারপর কত আছে 13, তারপর আছে 15, 18, 20, 22 সাজিয়ে নেব। এরপর আমরা গড় নির্ণয় করবো প্রথমে, তারপর মধ্যমা নির্ণয় করবো, গড় নির্ণয়। রাশির মান, সাজানো রাশিগুলো আমরা এখানে রাশির মান x দিয়ে নিচে নিচে রাশিগুলো 0, 2, 5, 8, 3, 13, 15, 18, 20, 22। এখন সূত্র ব্যবহার করে আমরা সব বের করব। সূত্র ব্যবহার করব, এই অবিন্যস্ত উপাত্তের গড় নির্ণয়ের জন্য একটা সুনির্দিষ্ট সূত্র আছে।
সেই সূত্রটি আমরা ব্যবহার করব। এই জায়গাটা আমরা খালি করে ফেলি, এই জায়গাটা আমাদের আর দরকার হবে না, এইটা খালি, এখানে আমরা কাজ করব, মুছে মুছে কাজ করতে হবে আমাদের। নিচে যদি জায়গা থাকে পরীক্ষার খাতায় তাহলে নিচেই করব, না হলে পাশে চলে আসতে পারবে। সূত্র সূত্র এক্স বার সমান সামেশন এক্স ডিভাইডেড বাই এন। এইটা হলো অবিন্যস্ত উপাত্তের গড় নির্ণয়ের সূত্র। এখন এই যে এইগুলো সব সিম্বল, এক্স বার একটি সিম্বল, সামেশন একটি সিম্বল, এক্স এই সিম্বলগুলো দিয়ে বা এই প্রতীকগুলো দিয়ে আমরা কি বুঝিয়েছি সেটা একটু বর্ণনা দিয়ে দিলে ভালো হয়। এই পাশে আমরা সেটার একটু বর্ণনা দিই। এখানে এক্স বার দিয়ে যোজিত গড় বুঝিয়েছি, বা গড় যেটা আপনারা পরীক্ষার প্রশ্নে থাকবে সেটাই যোজিত। এক্সটাকে আমরা আগে লিখি, সামেশনটাকে সাধারণত পরে লিখি। এক্স কি? ওই রাশির মান, এন মোট রাশির সংখ্যা, সামেশন এখন সূত্র প্রতীকগুলোর বর্ণনা হয়ে গেল। এখন টোটাল পরিসংখ্যানে আমাদের মূল কাজটা হবে এই সূত্রের মান সারণীর থেকে বের করে এখানে মানটা বসাই দেবে। সূত্রের যে ইকুয়াল সাইন আছে মাঝখানে, তার ডান পাশে যে জিনিসগুলো আছে, যেমন উপরে আছে সামেশন এক্স, নিচে আছে এন। উপরে সামেশন এক্স এর মানটা আমাদের এখান থেকে বের করতে হবে, এন এর মানটা বের করতে হবে। বের করে ওখানে আমরা মান বসাই দিলে আমাদের অঙ্ক হয়ে যাবে। এখন সামেশন এক্স এর কি হয় বর্ণনার মধ্যে কিন্তু আছে, এক্স হলো রাশির মান আর সামেশন হলো সমষ্টি। তাহলে একত্রিত করলে সামেশন এক্স দ্বারায় রাশির মানের সমষ্টি। এই যে রাশির মানগুলো আছে তার সমষ্টি, এখানে আমরা সামেশন এক্স লিখে এই রাশির মানটা সমষ্টি করে দিই, যোগ, সমষ্টি মানে যোগ করে দিই। 2 5 7 8 15 8 3 18 8 5 23 31 33 3 হাতে 3 4 5 6 8 10 103। আবার একটু দেখি ভুল হলো কিনা। 2 5 7 7 8 15 3 18 18 23 31 33 3 হাতে 3 4 5 6 8 10 103। সামেশন এক্স এর মান 103 হলো। আর নিচে এন, এনে কি হয় দেখুন, এখানে হলো মোট রাশির সংখ্যা। এন হলো মোট রাশির সংখ্যা। কয়টা রাশি আছে? 1 2 3 4 5 6 7 8 9, এন এর মান 9। তাহলে মোট রাশির সংখ্যা হলো 9। পেয়ে গেল। আমরা এখানে একটু অলঙ্করণ কাজ করে রাখি, সারণী থেকে যেগুলো পেয়েছি এখানে একটু লিখে রাখি। সারণী থেকে প্রাপ্তি, এখানে ছোট সারণী, এই জন্য আমাদের মনে থাকবে পরবর্তীকালের অঙ্কগুলো যে সারণী বড় হবে তখন লেখাটা খুব জরুরি হয়ে যাবে। সামেশন এক্স 103 এন 9। এখন আমরা এখানে এসে মান বসাই দিই, সামেশন এক্স এর মান 103 বসাই দিই, এন এর মান 9 বসাই। ক্যালকুলেটরে 103 কে 9 দ্বারা ভাগ করি। ক্যালকুলেটর ব্যবহার করা ভালো, না হলে যে কোনো সময় টুকিটাকে ভুল হয়ে গেলে অঙ্কটা শেষ হয়ে যাবে। 103 ভাগ 9 11.444, 11.444। অতএব এক্স বার সমান সমান 11.44। আচ্ছা, এখানে একটু কথা বলে রাখি, দশমিকের পরে আমরা 3টা ঘর নেব। অনেকেই হয় তৃতীয় ঘর বাদ দিয়ে দ্বিতীয় ঘরটাকে তৈরি করে, দরকার নেই, সরাসরি 3টা ঘর নেব, সব জায়গায় 3টা ঘরেই আমরা লিখে রাখবো। রেজাল্টেও 3টা ঘরে দিই, তাতে আমাদের কোনো ক্ষতি বৃদ্ধি হবে না, অসুবিধা নেই। যাই হোক, যোজিত ঘর হয়ে গেল, আমাদের যোজিত ঘর নির্ণয় হয়ে গেল। আমরা মধ্যমা নির্ণয় করব, মুছে ফেলি মধ্যমা নির্ণয়ের জন্য, আবার একটু পরিষ্কার করে ফেলি। মধ্যমা
করে লিখি মধ্যমা নির্ণয়। মধ্যমা নির্ণয়ের ক্ষেত্রে অবিন্যস্ত উপাত্তে শুধু যেখানে কিছু রাশি দেওয়া থাকবে সেখানে দুইটা সূত্র। একটা হলো মোট রাশির সংখ্যা যদি বিজোড় হয় একটা সূত্র, আবার মোট রাশির সংখ্যা যদি জোড় হয় তাহলে অন্য আরেকটা সূত্র। এখানে মোট রাশির সংখ্যা কিন্তু বিজোড়, এন এর মান বিজোড় মানেই মোট রাশির সংখ্যা বিজোড়, এন এর মান জোড় মানেই মোট রাশির সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 মানে বিজোড়। সেই কথাটা আগে লিখে নিন। এখানে মোট রাশি বা তথ্য একই কথা, রাশির সংখ্যা বিজোড়, অতএব মধ্যমাকে এম ই দিয়ে লেখা হয়, লিখলাম না লিখলেও হয়, শুধু মধ্যমা লিখলেই হয়। তো মধ্যমা সমান সমান ছোট একটু টান দিয়ে উপরে n প্লাস 1 ডিভাইডেড বাই 2 তম রাশির মান, 2 তম রাশি। আমরা n এর মান বসাই দেই, n এর মান হলো কত? 9 যোগ 1 ডিভাইডেড বাই 2 তম রাশির মান, 10 ডিভাইডেড বাই 2 তম রাশির মান, 5 তম রাশির মান। এখানে 5 তম রাশির মানটা আমাদের বের করতে হবে। 5 তম রাশি কোনটা? 1 2 3 4 5, এটা 5 তম রাশির মান কত? 13। লিখি আমরা এখানে 5 তম রাশির মান 13, অতএব মধ্যমা আমরা মধ্যমা পেয়ে গেলাম। যোজিত গড় পেয়েছিলাম, কত পেয়েছিলাম? যোজিত গড় কিন্তু পেয়েছিলাম 11.444। আমরা অঙ্ক করার স্বার্থে সেটা মুছে মুছে এই কোণায় আমরা লিখে রাখলাম, আমাদের পরবর্তীকালে কাজে লাগবে। আপনাদের রেকর্ডে তো আছে, আমার এখানে যেহেতু আমি বোর্ডে করছি আমার মুছে ফেলতে হয়। আচ্ছা, আমরা মধ্যমা পেয়ে গেলাম। এখন প্রচুরক নির্ণয় করতে হবে। প্রচুরকের ক্ষেত্রে আমরা যেই জিনিসটি দেখে থাকবো সেটা হলো প্রচুর থেকে প্রচুরক। কোনো তথ্য সিরিজে বা সারিতে কোনো সংখ্যাটি যদি বেশিরভাগ দেখা যায় সেটাকেই বলবো আমরা প্রচুরক। কিন্তু এখানে কোনো সংখ্যাই বেশিবার নেই, সবই একবার করে আসে, তাহলে এখানে প্রচুরক কি হবে? এখানে প্রচুরক যদি করতেই হয় তাহলে একটা সূত্র আছে, সেটা হলো পরিসংখ্যানবিদ কার্ল পিয়ারসন একটা প্রচুরক নির্ণয়ের সূত্র দিয়েছেন। ওই সূত্র ব্যবহার করে যে কোনো তথ্য সিরিজের যে কোনো অঙ্কের প্রচুরক বের করা যাবে, সেই সূত্রটাকে ব্যবহার করতে হবে। এরকম যদি প্রচুর না থাকে তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা প্রচুরক, সাধারণত এটাই করা হয়। যদি পরীক্ষায় আসে আমি এখন যে সূত্রটা ব্যবহার করব, নির্দ্বিধায় আপনারা সেই সূত্রটা ব্যবহার করে প্রচুরক বের করে দেবেন, কোনো বিকল্প চিন্তা করতে হবে না। আচ্ছা, লিখি প্রচুরক নির্ণয়। কার্ল পিয়ারসন যোজিত গড় এবং মধ্যমার সাথে সম্পর্কযুক্ত একটি সূত্র ব্যবহার করে প্রচুরক বের করেছিলেন। আমরা সেই সূত্রটাই ব্যবহার করি। লিখি আমরা কার্ল পিয়ারসনের যোজিত গড় এবং মধ্যমার সাথে সম্পর্কযুক্ত সূত্রটি ব্যবহার করে
প্রচুরক নির্ণয় করি। ক্যালকুলাসনের যোজিত গড় এবং মধ্যমার সাথে সম্পর্কযুক্ত সূত্রটি ব্যবহার করে প্রচুরক নির্ণয়। সূত্র প্রচুরক সমান সমান 3 ইন্টু মধ্যমা বিয়োগ 2 ইন্টু যোজিত সমান 3 ইন্টু মধ্যমার মান বসে দিই। মধ্যমার মান কত পেয়েছিলাম 13 বিয়োগ 2 ইন্টু যোজিত গড়ের মান কত পেয়েছিলাম 11.444। পরের লাইনে আসি 3 ইন্টু 13 3 13 39 বিয়োগ 11.444 গুণ 2 22.888। এখন বিয়োগ করে দিই, এটা ক্যালকুলেটর ব্যবহার করি। 39 বিয়োগ 22.888 16.112 সমান 16.11। অতএব প্রচুরক সমান 16.11। এইভাবে যদি অঙ্ক আসে তাহলে আমরা একবারে উত্তরটা লিখে দিই। নির্ণেয় যোজিত গড় কত পেয়েছিলাম আমরা 11.444। মধ্যমা কত পেয়েছিলাম 13। প্রচুরক কত পেয়েছি 16.11। একটা অঙ্ক হয়ে গেল। আমরা আরেকটা অঙ্ক করব, একটু ঝামেলা জটিলতা বাড়তি থাকতে পারে। যেমন ওই যে সংখ্যাগুলো ধরেছি সেইগুলোর জোড় সংখ্যা হলে মোট এনের মান যোগ হলে মধ্যমা সূত্রটা পাল্টেই যাবে, সেরকম একটা অঙ্ক। আর মাইনাস থাকলে কিরকম হবে একটু পাল্টে যাবে, সেরকম একটা অঙ্ক আমরা দ্বিতীয় আরেকটা অঙ্ক করি, তাহলে আমাদের পরিষ্কার হয়ে যাবে। উপরে এই গড় মধ্যমা প্রচুরক নির্ণয় থাকলো। গড় মধ্যমা ও প্রচুরক নির্ণয়। গড় মধ্যমা প্রচুরক নির্ণয় সংখ্যা ধরি 4 -2 -1 0 1 2 -4 5 8 12 10 15। পরিষ্কার করে লিখি, বুঝতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে মোট 12টি হয়েছে, জোরেই হয়েছে, আর মাইনাস আছে। এরকম একটা অঙ্ক যদি আসে এবং গড় মধ্যমা প্রচুরক নির্ণয় করতে বলে, তাহলে আমাদের কি করবে? প্রথমে অঙ্কটা তুলতে হবে। এরকম ভাবে তুললাম আমরা। তোলার পরে আমরা ওই আগের মতো রাশিগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাই। এখন এটা সাজাতে গেলে অনেকের মনে বিভ্রান্তি আসতে পারে যে এখানে তো শূন্য আছে, শূন্য তো সবার ছিল, তাহলে শূন্যটা আগে বসে না, এখানে কথা আছে। মাইনাস আছে, যেহেতু মাইনাস গুলো আরো ছোট, মাইনাস যত বড় সেটা তত ছোট। এখানে মাইনাস আছে -2 -1 -4, তাহলে এই তিনটার মধ্যে -4 বড়, যে এটা তত ছোট। তারপর মাইনাস দুইটা করে আছে, তারপর আসবে শূন্য। তাহলে আমরা প্রথমে লিখবো -4, তারপর লিখবো -2 -1, তারপরে 0 0 1, তারপর 2, তারপর 4,
5 8 10 12 15 সাজালাম। এখন ওই আগের মতো গড় নির্ণয় বা যোজিত গড় নির্ণয়, যোজিত গড় নির্ণয় লিখলাম, যোজিত গড় নির্ণয় লিখলাম। রাশির মান আগের মতো x, রাশির মানগুলো লিখি -4 -2 -1 0 1 2 4 5 8 10 4 5 8 10 12 12 এখন আমরা এই জায়গাটা একটু পরিষ্কার করে ফেলি আমাদের অঙ্ক করার জন্য। সূত্র আগের মতোই, সূত্র x বার সমান সামেশন x ডিভাইডেড বাই n। বর্ণনা দেই, এখানে x বার যোজিত x রাশি n মোট রাশির সংখ্যা, আগে যেরকম ছিল সেরকম। সামেশন সমষ্টি। আচ্ছা, এখন ওই আগের মতোই আমরা সারণীতে এসে সামেশন x এবং n এর মান এখান থেকে বের করে নিয়ে যাই। সামেশন x এবং n এর মান বের করি। সামেশন x বের করতে গেলে আমাদের একটু ঝামেলা করতে হবে, উপরে 3টা মাইনাস আছে আর নিচে অনেকগুলো প্লাস আছে, তাহলে কি করব? এখানে করণীয় হচ্ছে মাইনাস গুলো একদিকে যোগ করতে, এখানে লিখিয়ে রাখি কোণে টান দিয়ে 4 দিয়ে 6 একসাথে, মাইনাস হলো 7, নিচে প্লাস কোণে টান দিয়ে আবার লিখে রাখি 3 4 7 5 12 12 20 30 42 57 57 থেকে 7 বিয়োগ হয়ে যাবে, পরে মাইনাস আছে 7, তাহলে সামেশন x এর মান নামলো 50। সামেশন x এর মান 50 নামলো। আর n এর মান কত? 1 2 3 4 5 6 7 8 9 10 11। n এর মান 12, n এর মান 12। এখানে আবার ওই আগের অঙ্কের মতো সারণী থেকে প্রাপ্তি দিয়ে দিই, সারণী থেকে প্রাপ্তি কি কি পেয়েছি? সামেশন x পেয়েছি কত? 50, n পেয়েছি 12। এখন আমরা সূত্রে মান বসাই দেব, অঙ্ক হয়ে যাবে। এই সূত্রে এসে মান বসাই দেব। সামেশন x এর মান পেয়েছিলাম 50, বসাই দেই, n এর মান 12 বসাই দিই। 50 কে 12 দ্বারা ভাগ করি, ক্যালকুলেটরে করি, এমনিতে করা যায়, ক্যালকুলেটরে করলে নির্ভুল হয়। 50 ভাগ 12 4.166, 4.166। অতএব x বার সমান সমান 4.166। আমরা গড় পেয়ে গেলাম, যোজিত গড় পেয়ে গেলাম। কত পেয়েছি যোজিত গড়? 4.166। যেহেতু এইটা আমরা মুছে ফেলবো, এখানে আমি লিখে রাখলাম 4.166, কারণ আমাদের প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে এটা ব্যবহার করতে হবে। এটা মুছে ফেলে আমরা মধ্যমান নির্ণয় করি। মধ্যমান নির্ণয়ের ক্ষেত্রে সূত্রটা আলাদা হয়ে যাবে, আগে যে সূত্র ব্যবহার করেছি সেই সূত্রে ব্যবহার করব। দেখো মধ্যমান নির্ণয়, এখানে মোট রাশির সংখ্যা কত? যোগ। এখানে মোট রাশির সংখ্যা যোগ, আগেরটা ছিল বিয়োগ, এখানে মোট রাশির সংখ্যা যোগ। অতএব মধ্যমা এম ই সমান
n ডিভাইডেড বাই 2 তম রাশি যোগ n ডিভাইডেড বাই 2 যোগ 1 তম রাশি ডিভাইডেড বাই 2। এই তম রাশি না লিখলেও চলে, n এর মান বসিয়ে দিই। n এর মান কত? 12 ডিভাইডেড বাই 2 যোগ আবার 12 ডিভাইডেড বাই 2 যোগ 1 ব্র্যাকেট ডিভাইডেড বাই 2। এখানে নিচে আসি, 12 ডিভাইডেড বাই 6 যোগ 12 6 যোগ 1 একবারই 7 বা 6 যোগ 1 লিখে তারপর পরে লিখব 6 যোগ 7 ডিভাইডেড বাই 2 13 ডিভাইডেড বাই 2 সমান সমান 6.5। অতএব মধ্যমা সমান সমান 6.5। আমরা মধ্যমা পেয়ে গেলাম। কত পেয়েছি? 6.5। এখন আমরা প্রচুরক বের করব ক্যালকুলেশনের সূত্রটি ব্যবহার করে। যেহেতু এখানেও ওই দুইটা সংখ্যা নাই, তাই ক্যালকুলেশনের গড় ও মধ্যমার সাথে সম্পর্কযুক্ত সূত্রটি ব্যবহার করে আমরা প্রচুরক বের করতে পারব। প্রচুরক নির্ণয়। প্রচুরক নির্ণয় আমরা এই কথাটা লিখি। কার্ল পিয়ারসন। কার্ল পিয়ারসন একজন বিখ্যাত পরিসংখ্যানবিদ। ওনার অনেক সূত্র আছে পরিসংখ্যানে, যে সূত্রগুলো ব্যবহার করে পরিসংখ্যানের অঙ্কগুলো করা হয়। কার্ল পিয়ারসনের যোজিত গড় এবং মধ্যমার সাথে সম্পর্ক যুক্ত সূত্রটি ব্যবহার করে প্রচুরক নির্ণয় করি। কার্ল পিয়ারসনের যোজিত গড় এবং মধ্যমার সাথে সম্পর্কযুক্ত সূত্রটি ব্যবহার করে প্রচুরক নির্ণয়। সূত্র প্রচুরক সমান সমান 3 ইন্টু মধ্যমা বিয়োগ 2 ইন্টু যোজিত গড়। সমান সমান 3 ইন্টু মধ্যমার মান আমরা বসাই দিই। কত পেয়েছিলাম মধ্যমা? মধ্যমার মান কত পেয়েছিলাম আমরা? মধ্যমার মান কত পেয়েছিলাম? পিছনে মধ্যমার মান কত পেয়েছিলাম? কার্ল পিয়ারসনের সূত্র 3 ইন্টু মধ্যমা। মধ্যমার মান পেয়েছিলাম দেখি একটু 1 2 3 4 5 6 7 8 9 10 12। দেখি একটু এখানে বের করে নিই। n ডিভাইডেড বাই 2 এবং n ডিভাইডেড বাই 2 যোগ 1। n এর মান হলো 12 ডিভাইডেড বাই 2 যোগ 12 ডিভাইডেড বাই 2 যোগ 1 ডিভাইডেড বাই 2 6 যোগ 7 ডিভাইডেড বাই 2 এবং 6.5। আমরা মধ্যমার মান পেয়েছিলাম। স্যার যেহেতু মুছে ফেলছি, এটা লিখে দিতে হতো। আমরা পেয়ে গেলাম 3 ইন্টু মধ্যমা 6.5 বিয়োগ 2 ইন্টু যোজিত গড়ের মান
ওই লিখে রেখেছি 4.166 4.166। তাহলে এখন 318.5 বিয়োগ 4.166 কে আমরা একটু 2 দিয়ে গুণ করে দেখি। 4.166 গুণ 2 8.332 8.332। এখন বিয়োগ করে দিই 18.5 বিয়োগ 8.332 10.166। অতএব প্রচুরক সমান সমান 10.166। নির্ণয় যোজিত গড় কত পেয়েছি? 4.166। মধ্যমা কত পেয়েছি? 6.5। প্রচুরক 10.166। আমাদের অঙ্ক হয়ে গেল। এইভাবে দুটো অঙ্ক হয়ে গেল। আমি প্র্যাকটিসের জন্য, অনুশীলনের জন্য আপনাদের দুইটা অঙ্ক দিয়ে দিই, বা দুইটা অঙ্ক দিলেই হবে। এই দুইটা করার পরে ওই দুইটা প্র্যাকটিস করবে, তাহলে আর এই অঙ্কে কোনো সমস্যা নেই। এই দুটো অঙ্ক প্র্যাকটিস করেন। 1 নম্বরে 10, 13, 15, 8, 6, 20, 18, 22, 25। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ঠিক আছে। 2 নম্বরে একটা জোড় সংখ্যা অঙ্ক দিয়ে মাইনাস দেখো। 4, -4, 0, 1, -1, 5, 8, 13, 10, 2, 18। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে এই দুটো অঙ্ক, ওই দুটো অঙ্ক আমি যে দুটো অঙ্ক করে দেখাই দিলাম, সেই দুটো অঙ্ক করার পরে ওই দুটো অঙ্ক ওইভাবেই করবেন নিজেরা। তারপরে এই দুটো অঙ্ক প্র্যাকটিস করবেন। তাহলে এই ধরনের অঙ্ক আসলে আর সমস্যা হবে না। তবে বলে রাখি, এই ধরনের অঙ্ক 3টা একসাথে নাও আসতে পারে, একটা পার্ট আসতে পারে। খ বিভাগে পার্ট আসতে পারে। সুতরাং সেইভাবে আসলে যেন পারে। 3টা অঙ্ক একসাথে করলেও আপনার পার্ট আসলে অঙ্ক করতে কোনো সমস্যা হবে না। যাই হোক, আজকে আমরা শেষ করব। আগামীতে আমরা অবিচ্ছিন্ন উপাত্ত যেটা শ্রেণী ব্যবধান এবং গণসংখ্যা দেওয়া থাকবে, সেই অঙ্কটা করবো। সেই অঙ্কটা মাঝে মধ্যেই আসে, প্রতি বছরই বলতে গেলে আসে। সুতরাং সেই অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট, সেই অঙ্কটা আসতেই পারে। আগামী ক্লাসে আমরা করব, অনেক বড় অঙ্ক, সেটা করব। আজকে আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন আপনারা।